স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা পড়ব কোষের সমবায় বা কম্বিনেশন অফ সেলস কি। আগের ভিডিওগুলিতে আমরা জেনেছিলাম রোধের সমবায় কি, ধারকের সমবায় কি ইত্যাদি। তাহলে আজকে পড়ব কোষের সমবায় কি। তাহলে লেটস লার্ন ইট। আগেকার দিনে তোমরা লক্ষ্য করে থাকবে প্রায় প্রত্যেকের বাড়িতেই আমাদের ছিল বা এখনো হয়তো কারো কারো বাড়িতে আছে যে স্টিলের যে টর্চ লাইটগুলি, তাতে আমরা কি করতাম যে মোটা মোটা যে এভারেডি যে সেলগুলি পাওয়া যেত সেগুলি একটার পর একটা আমরা তাতে ইনসার্ট করতাম। আবার টিভিতে যে রিমোট, তাতেও তোমরা দেখতে পাবে দুটো করে সেল আছে। বা এসির কথা বলি, তাতেও তার রিমোটেও আছে সেল। তাতে সেলগুলিকে তোমরা লক্ষ্য করবে এইভাবে কানেক্টেড থাকে। একটা ধরো এই একটা সেল যদি বলি, এর এক প্রান্ত এটা যদি নেগেটিভ হয়, এই দিকটা পজিটিভ, এই ধরো আছে, ওকে। আর পরের যে সেলটা, এর নিচের যে সেলটার কথা যদি বলি, সেইটা দেখবে যে এই প্রান্ত নেগেটিভটা এখানে আছে আর পজিটিভের মুখটা আছে এইদিকে, এরকম তোমরা লক্ষ্য করবে। আসলে কি হয়, এই যে ভিতরে এদের মধ্যে কানেকশন থাকে, এইভাবে একটা কানেকশন থাকে তার দিয়ে, ওকে। তাহলে তোমরা এইভাবে দেখতে পাবে যে কোনোটাতে দুটো, কোনোটাতে তিনটে, বিভিন্ন ক্ষেত্রে তোমরা এরকম সেলের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবে। আসলে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ বা বিভব প্রভেদ বেশি পরিমাণে পাওয়ার জন্য একই বর্তনীতে অনেক সময় করা হয় কি, অনেকগুলি সেল বা কোষকে ইউজ করা হয়। একেই বলা হয় কি কোষের সমবায়। আর আমরা এগুলিকে সাধারণত ব্যাটারি বলি, কিন্তু ব্যাটারি হচ্ছে কোষের যে সমবায়টা তৈরি হচ্ছে, এই সমবায়টাকেই বলা হয় কি ব্যাটারি, ওকে। তাহলে আমি যদি যে টর্চ লাইটের কথা বলছি, সেই টর্চে একটার পর একটা সেল ঢোকানো হচ্ছে, তাহলে প্রত্যেকটাকে আমি বলছি সেল, কিন্তু এই যে কম্বিনেশনটা তৈরি হলো, কোষের যে সমবায়টা তৈরি হলো, এটিকেই কিন্তু বলা হয় ব্যাটারি। তাহলে এই যে কোষের সমবায় বলছি, এটা দুই প্রকারের হয় সাধারণত। যেরকম তোমরা রোধের সমবায়ের ক্ষেত্রে পড়েছিলে, কি দুই প্রকার ছিল, একটা ছিল শ্রেণী সমবায় আর একটা ছিল কি সমান্তরাল সমবায়। তাহলে কোষের সমবায়ের ক্ষেত্রেও দুই রকমের আমরা সমবায় দেখতে পাই, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে প্রথমে আমরা পড়ব কি কোষের শ্রেণী সমবায়। কোষের শ্রেণী সমবায়। এই যে এখনই যে বললাম যে টিভির যে রিমোট বা এসির যে রিমোট, তাতে তোমরা কি দেখতে পাবে, রিমোটে দুটো করে সেল দেখতে পাবে। এই যে যেরকম দুটো সেলে, যেটা বললাম কি একটা পজিটিভ যেখানে শেষ হয়েছে, পরেরটার নেগেটিভ সেখানে শুরু হয়েছে। এখানে দেখো, লক্ষ্য করে দেখতে পাবে, এই দেখো এই যে সেলটার কথা যদি বলি, দেখতে পাচ্ছ কি, এই যে সেলটার কথা যদি বলি, দেখো এইটা পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ। আর পরের যে সেলটা, এটা দেখো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এই পজিটিভের সাথে এখানে নেগেটিভ, এটা নেগেটিভ এখানে কানেক্টেড আছে, আর এইদিকে আছে পজিটিভ। ভিতরে ভিতরে একটা ওয়্যার কানেকশন দিয়ে এই সেল দুটি কানেক্টেড থাকে। তাহলে আমি এই যে বলছি কোষের শ্রেণী সমবায়, কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হয় কি পরপর সেলগুলি কানেক্টেড থাকে। আর করা হয় কি, একটা সেলের এই ধরো, এটা ধরো প্রথমে পজিটিভ নিলাম, পরেরটা নেগেটিভ নিলাম, এই ধরো একটা পজিটিভ, পরেরটা নেগেটিভ। কি হবে, এই যে এর যে নেগেটিভ, পরের যে সেলটা আসবে তার পজিটিভের সাথে কানেক্টেড থাকবে। আবার যদি আমি থার্ড যে সেলটার কথা বলি, তার পজিটিভ এর নেগেটিভের সাথে কানেক্টেড থাকবে। এইভাবে পরপর শ্রেণী সমবায় ক্ষেত্রে পরপর সেলগুলি কানেক্টেড থাকে। আর সেটা কানেকশন কিভাবে, প্রথমটার নেগেটিভ দ্বিতীয়টার পজিটিভের সাথে কানেক্টেড থাকে, দ্বিতীয়টার নেগেটিভ তৃতীয়টার পজিটিভের সাথে কানেক্টেড থাকে। এইভাবে তৈরি করা হয় শ্রেণী সমবায় ক্ষেত্রে, এই কোষের সমবায় এইভাবে তৈরি করা হয়, ওকে। তাহলে এখানে ধরো এই যে শ্রেণী সমবায়টার কথা বলছি, এখানে ধরো তিনটে সেল আছে, ওকে। এই প্রত্যেকটা সেলের ধরো তড়িৎচালক বল, প্রথমটা যদি তড়িৎচালক বল ধরো E1,
দ্বিতীয়টার E2, তৃতীয়টার E3। এবার দেখো আমরা কি জানি যে সেল বা কোষ তার মধ্যে একটা তার নিজস্ব রোধ থাকে, যাকে আমরা কি বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ, তাই তো। তাহলে এর মধ্যে একটা করে কি আছে, রোধ আছে। তাহলে সেই রোধটাকে আঁকি। এটা হচ্ছে এর রোধ। দ্বিতীয়টার জন্য একটা রোধ থাকবে, এর রোধ। আর একটা হচ্ছে, ধরো এই প্রথম যে সেলটা আমি দেখতে পাচ্ছি তার রোধ হচ্ছে, তার অভ্যন্তরীণ যে রোধ তার মান হচ্ছে R1, পরেরটা হচ্ছে R2, এটা ধরলাম R3। ওকে। আর এটা বহির্বর্তনী, এটা তো কোনো একটা সার্কিটের সাথে যুক্ত আছে। এটার যে বহির্বর্তনী তার যে তুল্য রোধ, ধরো যদি একটা সিঙ্গেল রোধও থাকে তাহলে তার যে রোধ সেটা ধরলাম ক্যাপিটাল আর, কিংবা যদি বহির্বর্তনীতে একাধিক রোধ থাকে তাদের যে তুল্য রোধ সেটা আমি ধরে নিচ্ছি কত, ক্যাপিটাল আর। তাহলে এদের সাথে বহির্বর্তনীতে যুক্ত আছে একটা রোধ, একটা তুল্য রোধ, সেটা হচ্ছে কত, ক্যাপিটাল আর। ওকে, এই হলো ক্যাপিটাল আর। এবার আমাকে কি বার করতে হবে, কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই যে বর্তনীটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেইটা আমাকে এবার বার করতে হবে। তাহলে দেখো তো কারেন্ট, তার জন্য আমি যদি এখানে এবার আমি কি কারেন্টের বের করার জন্য ওহমের যে সূত্র সেটা কি জানি, I ইকুয়াল টু কি হয়, V/R, তাই তো। তাহলে বা আমি এখানে তড়িৎচালক বল E/R। তাহলে আমাকে জানতে হবে এই বর্তনীটার ক্ষেত্রে E, যদি E/R বলছি, E/R ধরো সূত্র, ধরো একটা ক্যাপিটাল, এখানে R1 R2 ধরো R1 নাম দিলাম। ওকে, তুল্য যে টোটাল যে রোধ, তুল্য রোধ সেটা ধরো R1 নাম দিলাম। আর ধরো তুল্য যে তড়িৎচালক সেটা ধরো E নাম দিলাম। তাহলে আমাকে বের করতে হবে কি তুল্য যে, এই যে বর্তনীটার তুল্য যে তড়িৎচালক বলের মান সেটা বের করতে হবে। আর বের করতে হবে কি এই যে বর্তনীটার তুল্য রোধের মান কত সেটা বার করতে হবে। তাহলে আমি সেখান থেকে কি পেয়ে যাব, এই বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্টের মান কত সেটা পেয়ে যাব। তাহলে দেখো আমি যে তুল্য রোধ বলছি বর্তনীর, সেটা আমি সহজেই পেয়ে যাব। কারণ কি এখানে আমি কি দেখতে পাচ্ছি, এই R1 R2 R3 আর এই R, এরা কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ তার সূত্র কি হয়, ডিরেক্ট সেগুলির যোগফল হয়ে যায়। তাহলে এক্ষেত্রে R1 নাম দিয়েছি ধরো তুল্য রোধের, তাহলে তুল্য রোধ R1 সেটা পেয়ে যাচ্ছি কত, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R। এটা পেয়ে গেলাম কি এই বর্তনীটার তুল্য রোধ, বর্তনীর তুল্য রোধ, এটা ইজিলি পেয়ে গেলাম। এবার আমাকে যেটা জানতে হবে কি এই যে বর্তনীটার তুল্য যে তড়িৎচালক বলের মান সেটা আমাকে জানতে হবে। সেটা জানার জন্য আমি অ্যাপ্লাই করব যে সূত্রটা, সেটা হচ্ছে V ইকুয়াল টু E মাইনাস IR। এই সূত্রটা তোমরা পড়েছো নিশ্চয়ই। সেই সূত্রটা কিভাবে এসেছিল একবার বলে দিই। এই ধরো এখানে ধরো সার্কিটটা ধরো আঁকছি, এই হচ্ছে একটা সেল যার তড়িৎচালক বল ধরো E, আর এটা ধরো এই যে সেলটা তার যে অভ্যন্তরীণ যে রোধ সেটা হচ্ছে স্মল আর, আর যে বহির্বর্তনীর রোধ যেটা আমার ছিল ক্যাপিটাল আর। ওকে, তাহলে এটার ক্ষেত্রে যে বহির্বর্তনীতে, এটার ক্ষেত্রে বর্তনীতে যে বহির্বর্তনীর যে বিভব প্রভেদ ভি সেটা কি পেয়েছিলাম ই মাইনাস, সরি এটা আই স্মল আর, সরি এটা ই মাইনাস আই স্মল আর। ওকে, এটা মনে রাখবে, ভি ইকুয়াল টু ই মাইনাস আই স্মল আর। এই সূত্রটা তাহলে কিভাবে পেয়েছিলাম, বহির্বর্তনীতে যে বিভব সেটা পেয়েছিলাম ই মাইনাস আই আর। কারণ এই মাইনাস এসেছিল কিসের জন্য, কারণ হচ্ছে কি দেখো
এর মধ্যে এই যে সেলটার কথা বলছি তার মধ্যে একটা কি অভ্যন্তরীণ রোধ আছে। তাহলে আমার অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল হচ্ছে বহির্বর্তনীতে এই তড়িৎচালক বলের মানটা পাওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে যে নিজস্ব যে রোধটা আছে, যে অভ্যন্তরীণ রোধটা আছে, তার জন্য বহির্বর্তনীতে আমার বিভবের মানটা কমে যাচ্ছিল, যাকে বলা হচ্ছিল কি নষ্ট ভোল্ট। এই আই ইন্টু স্মল আর এই পোর্শনটাকে আমরা কি নাম দিয়েছিলাম? নষ্ট ভোল্ট। তাহলে এই যে সেলটার তার নিজস্ব রোধের জন্য আমার বহির্বর্তনীতে রোধের মানটা কমে যাচ্ছে। কি পরিমাণে কমে যাচ্ছে? আইআর পরিমাণে কমে যাচ্ছে, যাকে আমরা নাম দিয়েছিলাম নষ্ট ভোল্ট। তাহলে আমি কোন সূত্র কাজে লাগাবো? ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। ওকে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি এই ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর সূত্রটা কাজে লাগাবো। এখানে দেখো এরা কিভাবে যুক্ত আছে, এরা প্রত্যেকে যুক্ত আছে শ্রেণী সমবায়ে। প্রত্যেকে যুক্ত আছে কিভাবে? শ্রেণী সমবায়ে। ওকে, তাহলে এখানে এর জন্য আমি নাম দিলাম V1 বিভব, এই পোর্শনে নাম দিলাম V2 আর এই পোর্শনে নাম দিলাম V3। ওকে, আর এখানে দেখো তো, লক্ষ্য করো আমি এখানে কি বের করছি? কারেন্ট বের করছি। এখানে কারেন্টের ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিক হবে? দেখো এখানে পজিটিভ আছে, কারেন্ট বের হয় সেলের কোন দিক থেকে? সেলের পজিটিভ প্রান্ত থেকে। তাহলে এই দিক থেকে কারেন্ট আসছে, কারেন্ট এই বেরোচ্ছে, এই যাচ্ছে, এই দিকে গেল। তাহলে এই হচ্ছে আয়ের ডিরেকশন। ওকে, আর যেহেতু শ্রেণীর সমবায়ে প্রত্যেকে যুক্ত আছে, প্রত্যেকটা রোধ যুক্ত আছে, তাহলে প্রত্যেকের মধ্য দিয়ে সম পরিমাণে কারেন্ট যাবে, যেহেতু এটা কি শ্রেণী সমবায়ে যুক্ত আছে। আর তাহলে এবার দেখো আমি যদি টোটাল যে এই বহির্বর্তনীতে ধরো টোটাল যে এই দুই পয়েন্টের মধ্যে টোটাল ধরো বিভব যে সেটা ধরে নিলাম ক্যাপিটাল ভি। তাহলে ক্যাপিটাল ভি ইকুয়াল টু, দেখো তো আমি লিখতে পারি ভি ইকুয়াল টু, যেহেতু এরা শ্রেণীতে যুক্ত আছে তাহলে ভি ইকুয়াল টু লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3। এটা লিখতে পারি V1 প্লাস V2 প্লাস V3, এটা আমি লিখতে পারি। এবার দেখো তো V1 সেটা আমি এই সূত্র থেকে কি লিখতে পারি? V1 দেখো আমি লিখতে পারি কি V1 আমি লিখতে পারি কি E1, এখানে এই সেলটার তড়িৎচালক বল কত? E1। তাহলে আমি লিখবো E1 মাইনাস কারেন্টের পরিমাণ, কি বললাম? প্রত্যেকটা সেলের মধ্য দিয়ে একই পরিমাণ, কারণ কি এরা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে E1 মাইনাস আই থাকলো, আর এর যে রোধের মান, অভ্যন্তরীণ রোধের মান সেটা কত? স্মল r1। তাহলে E মাইনাস আই r1, এটা লিখলাম। V2 একইভাবে কত পাবো? V2 E2 মাইনাস আই, এর রোধ কত? R2, তাহলে I R2। V3 কত লিখবো? একই রকম ভাবে E3 মাইনাস I R3, E3 মাইনাস I R3, এটা লিখলাম। এবার এই মানগুলোকে এখানে বসিয়ে দাও। তাহলে E1 দেখো এইগুলি পরপর যোগ হচ্ছে, যেহেতু মাঝখানে যোগ আছে, তাহলে আমি এই তিনটেকে পরপর পাশাপাশি লিখি E1 প্লাস E2 প্লাস E3, E1 প্লাস E2 প্লাস E3। কিছুই না, কি করছি? ডিরেক্ট এবার এই মানগুলোকে এনে এখানে বসাচ্ছি। ওকে, যোগ আছে তাহলে আমি পরপর এই তিনটিকে লিখে ফেলাম। এবার দেখো মাইনাস যদি কমন নিই তাহলে আমার কি থাকছে? IR1 ব্র্যাকেটের মধ্যে চলে যাবে কি IR1 প্লাস IR2 প্লাস IR3, এটা হলো। এবার দেখো তো এখানে কি পাচ্ছি? আইটা কমন যাচ্ছে, তাহলে আমার হচ্ছে E1 প্লাস E2 প্লাস E3 মাইনাস আই কমন গেল R1 প্লাস R2 প্লাস পেয়ে যাচ্ছি কত? R3। এবার দেখো তো এই সূত্রটাকে যদি আমি V ইকুয়াল টু E ইকুইভ্যালেন্ট মাইনাস I R ইকুইভ্যালেন্ট, এই R ইকুইভ্যালেন্ট এই পোর্শনের এই যে সেল তার যে তুল্যরোধ সেটার নাম দিলাম R ইকুইভ্যালেন্ট। এটার সাথে যদি এটাকে এবার তুলনা করি তাহলে কি পাচ্ছি? দেখো তো
ইকুইভ্যালেন্ট যে তড়িৎচালক বা ইকুইভ্যালেন্ট যে তড়িৎচালক বল সেটা কত পাচ্ছি, এটার সাথে এই সাইডে তুলনা করো। ই ইকুইভ্যালেন্ট দেখো পাচ্ছি কত, দেখো ইকুয়েশনটা ই মাইনাস আই আর, এটাও ই মাইনাস আই আর। ই ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছি E1 প্লাস E2 প্লাস E3। তাহলে দেখো আমরা কি পাচ্ছি যে ইকুইভ্যালেন্ট যে তুল্য যে তড়িৎচালক বল সেটা কি হচ্ছে, পর পর যে এদের প্রত্যেকের যে তড়িৎচালক বল সেগুলি পর পর যোগ হচ্ছে। তাহলে ই ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছি E1 প্লাস E2 প্লাস E3। এবার যদি n সংখ্যক থাকে তাহলে কি হবে, E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 ডট ডট করে প্লাস En পর্যন্ত হবে। আর আর ইকুইভ্যালেন্ট কোন পোরশনের জন্য, এই পোরশনের জন্য, ওকে, এই পোরশনটার জন্য। তাহলে আর ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছি কত, R1 প্লাস R2 প্লাস R3, ওকে। আর যদি আমি সমগ্র বর্তনীর যে তুল্যরোধ সেটা কত পাবো, আর R1 যদি নাম দিই তাহলে R1 এখানে আমি আগেই লিখেছিলাম, প্লাস একটা বহিঃবর্তনীর যে তুল্যরোধ ক্যাপিটাল আর সেটা যোগ হবে। তাহলে পেয়ে যাচ্ছি R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ক্যাপিটাল আর। ওকে, ক্লিয়ার। তাহলে দেখো এই বর্তনীটার ক্ষেত্রে আমি পেয়ে গেলাম ই ইকুইভ্যালেন্ট, সেটা E1 প্লাস E2 প্লাস E3, n সংখ্যক থেকে n সংখ্যক যদি থাকে তাহলে প্লাস ডট 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 করে En পর্যন্ত যাবে। আর তুল্য রোধ কত পাচ্ছি, সমগ্র বর্তনীর তুল্য রোধ কত পাচ্ছি, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এবার দেখো কারেন্ট আমি বের করতে চাইছি কি, কারেন্ট। তাহলে কারেন্ট ইকুয়াল টু কি, E বাই R1, E ইকুইভ্যালেন্ট বাই R1। তাহলে I ইকুয়াল টু লিখবো কি, E1 প্লাস E2 প্লাস E3 বাই টোটাল যে রোধ সেটা কত, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R। এটা কার জন্য, এটা যখন আমার বর্তনীতে তিনটে সেল আছে সেই ক্ষেত্রে। এবার যদি এই বর্তনীতে n সংখ্যক সেল থাকে তাহলে এই সূত্রটা কি দাঁড়াবে, I ইকুয়াল টু দাঁড়াবে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 কি হবে, En পর্যন্ত হবে। আর এই যে রোধ সেটা কি হবে, R1 প্লাস R2 প্লাস R3 এরকম করে করে Rn পর্যন্ত যাবে। তাহলে প্লাস Rn প্লাস ক্যাপিটাল আর। ওকে, তাহলে এই হচ্ছে কি পেলাম, কারেন্ট পেলাম। আর দেখো এখানে আমি ই সেটা কি পাচ্ছিলাম, E1 প্লাস E2 প্লাস E3, n সংখ্যক থাকে প্লাস ডট 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 En পর্যন্ত যাবে। এবার এটা দেখো এক্ষেত্রে সেলগুলোকে আমার অ্যারেঞ্জমেন্ট ছিল এইভাবে, পজিটিভ গুলো ছিল এই সাইডে, প্রত্যেকটা সেলে পজিটিভ গুলো এই সাইডে আর নেগেটিভ গুলো আছে ওই সাইডে, ডিরেকশন। ওকে, এবার সেল ধরো কানেকশনটা এরকম আছে, এটা ধরো নেগেটিভ, এবার এই নেগেটিভের সাথে ধরো এখানে ধরো নেগেটিভের কানেকশন আছে, আর তারপরে আবার ধরো এখানে পজিটিভ আছে। তাহলে এই ক্ষেত্রে ই ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে, এ দেখো কারেন্ট পাঠানোর চেষ্টা করছে এইদিকে আর এ পাঠানোর চেষ্টা করছে কোন দিকে, এইদিকে। তাহলে এখানে সূত্রটা এবার দাঁড়িয়ে যাবে কি, ই ইকুইভ্যালেন্ট হবে E1 মাইনাস E2 প্লাস E3। দেখো এটা ডিরেকশনটা, অভিমুখটা চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য এখানে তড়িৎচালক বল যেটা সেটা নেগেটিভ হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এবার করব কি, এখানে দেখো প্রত্যেকটা সেলের যে তড়িৎচালক বলের যে মান সেগুলো ভিন্ন ছিল, রোধের মান, অভ্যন্তরীণ যে রোধ তার মানও ভিন্ন ছিল। এবার প্রত্যেকটা সেল যদি সদৃশ্য সেল হয় তাহলে কি হবে, তাহলে কি বলছি, এই প্রশ্নটা মুছি। এবার আমি বলছি কি, যদি সদৃশ্য সেল নিই, কোষ, তাহলে তার ক্ষেত্রে কি হবে, E1 ইকুয়াল টু ধরো E ধরে নিলাম, E2 সেটাও E, E3 E। তাহলে প্রত্যেকটার তড়িৎচালক বলের মান, তড়িৎচালক বল সেটা হচ্ছে E ধরে নিলাম, আর তাদের অভ্যন্তরীণ যে রোধ, অভ্যন্তরীণ রোধ
স্মলার। ওকে, যদি n সংখ্যক কোষ বা সেল থাকে আর যদি প্রত্যেকের যদি অভ্যন্তরীণ রোধ r হয়, তাহলে এই সূত্রটা কি দাঁড়াবে? I ইকুয়াল টু তাহলে দাঁড়াবে দেখো E1 প্লাস E2 প্লাস E3 করে করে টোটাল কতগুলো n সংখ্যক সেল আছে, তাহলে n ইন্টু ই, টোটাল তড়িৎচালক বল কত দাঁড়াবে? n ইন্টু ই বাই R1 প্লাস R2, এর জায়গায় বসাবো R প্লাস R প্লাস R, টোটাল কতগুলো আর? n সংখ্যক আর, তাহলে এটা হবে n আর প্লাস বহিঃবর্তনীর যে তুল্য রোধ সেটা ক্যাপিটাল আর। তাহলে সূত্রটা এবার হয়ে গেল কি এটা, সূত্রটা দেখো হচ্ছে I ইকুয়াল টু পাচ্ছি NE বাই NR প্লাস R। ওকে, এই সূত্রটা ইম্পর্টেন্ট, এই সূত্রটা তোমরা মনে রাখবে। এত ডেরিভেশন তোমাদের দেয় না, তবে ডেরিভেশনটা এই জিনিসটা কিভাবে আসলো সেটা মনে রাখবে। এইভাবে প্রসেসে এগোলাম, দিয়ে I ইকুয়াল টু n সংখ্যক যদি সেল যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, সেক্ষেত্রে কারেন্ট I এর মান হয় NE বাই NR প্লাস R। ওকে, এবার আমরা কতগুলি বিশেষ ক্ষেত্র দেখব। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এইটা একবার দেখে নাও। তাহলে কিভাবে আসলো? এই সূত্র থেকে আসলো, প্রত্যেকটা E1 E2 এর জায়গায় বসিয়ে দিলাম তড়িৎচালক বলের মান E, অভ্যন্তরীণ রোধ যেটা সেটা R, দিয়ে সূত্র হলো I ইকুয়াল টু NE বাই NR প্লাস ক্যাপিটাল R। এবার আমরা একটা বিশেষ ক্ষেত্র সেটা দেখব। ধরো আর প্রথম ক্ষেত্রে ধরলাম আর, যে বহিঃবর্তনীর যে রোধ ক্যাপিটাল আর সেটা যদি গ্রেটার দেন এন আর হয়, তাহলে দেখো আমি কি লিখতে পারি? আর এর রেসপেক্টে এটা ছোট, অনেক ছোট, তাহলে এটাকে আমি নেগলেক্ট করতে পারি। তাহলে আমি কি লিখতে পারবো? I ইকুয়াল টু দেখো দাঁড়াবে এন ই বাই আর, এনটাকে ধরো সামনে লিখলাম, এন দেখো এটা নেগলেক্ট করছি এই পোর্শনটা, তাহলে পড়ে থাকছে কি এন ই বাই ক্যাপিটাল আর, তাহলে হচ্ছে এনটাকে আমি সামনে লিখলাম। এবার দেখো তো, আমি যদি n সংখ্যক সেলের পরিবর্তে যদি একটি সেল আমার থাকতো, এই বর্তনীতে যদি একটি সেল থাকতো, ওকে, তাহলে এটার ক্ষেত্রে কারেন্টের মান কত হতো? যার ধরো তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ যে রোধ সেটা ধরো স্মল আর, আর ধরো এটা বাইরে ক্যাপিটাল আর আছে। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমি সূত্র কি পাবো? এটার ক্ষেত্রে এখানে যদি বসিয়ে দিই, এখানে n কত? n হচ্ছে এখানে 1, তাহলে আমি e বাই n এর জায়গায় 1 বসাচ্ছি, n কত? এখানে 1 r প্লাস r, কিন্তু এখানে আমি কন্ডিশন কি বলেছি? r যখন গ্রেটার দেন nr, মানে r যখন এখানে গ্রেটার দেন যদি r হয়, এই সেল একটা সেলের ক্ষেত্রে যখন বলছি r যদি গ্রেটার দেন r হয়, তাহলে I কত পাচ্ছি? e বাই r পাচ্ছি, তাহলে একটা সেলের ক্ষেত্রে পাচ্ছি e বাই r। কিন্তু সেখানে আমি যদি n সংখ্যক যদি আমি সেল ইউজ করি, তাহলে দেখো তড়িৎ প্রবাহ মাত্রা সেটা কি হচ্ছে? n গুণ বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায়। বলতে একটা সেল ইউজ করলে আমি যে কারেন্ট পাচ্ছি, n সংখ্যক সেল ইউজ করাতে আমার কারেন্টের মান, তড়িৎ প্রবাহ মাত্রার মান n গুণ বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এই শ্রেণীর সমবায় ইউজ করা হয় এই টর্চে, রেডিওতে ইত্যাদিতে। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কিভাবে পেলাম বুঝতে পেরেছো? এই সূত্রে দেখো আর গ্রেটার দেন এন আর করছি, তাহলে I ইকুয়াল টু n ইন্টু ই বাই আর পাচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি কি একটার পরিবর্তে যদি আমি n সংখ্যক সেল ইউজ করি বা কোষ ইউজ করি, তাহলে আমার কারেন্টের মান n গুণ বৃদ্ধি পাচ্ছে। এবার ধরো দ্বিতীয় ক্ষেত্রে আমি ধরলাম আর লেস দেন এন আর, আর যে বহিঃবর্তনীর রোধ যেটা সেটা এন আর এর থেকে ছোট হয়ে গেল, তাহলে I কত হবে এবার? তাহলে ক্যাপিটাল আর সেটাকে আমি নেগলেক্ট করব, পড়ে থাকবে কি এন ই বাই এন আর, এটাকে নেগলেক্ট করছি এন ই বাই এন আর, এন ই বাই এন আর।
তাহলে দেখো উপর নিচে এন এন কাটছে, পাচ্ছি কত ই বাই আর। এবার দেখো কারেন্ট পেয়ে গেলাম কত ই বাই আর। এবার দেখো এইরকম এই একই রকম। এবার যদি এন সংখ্যকের পরিবর্তে যদি একটা সেল ইউজ করি, তাহলে এক্ষেত্রে কি পাবো, এই সূত্রটা কাজে লাগিয়ে এক্ষেত্রে যখন কত আর যখন লেস দেন আর, তাহলে দেখো আই পাচ্ছি কত ই বাই স্মল আর। তাহলে দেখো এন সংখ্যক সেল ইউজ করাতেও আমি যে কারেন্ট পাচ্ছি, এক্ষেত্রে একটা সেল ইউজ করাতেও আমি সেই কারেন্টের পরিমাণ একই পাচ্ছি। তাহলে আমার কারেন্টের পরিমাণ অপরিবর্তিত থাকছে। ওকে, তাহলে আমার এটা ইউজ করাই বেশি কার্যকরী যখন আর গ্রেটার দেন এন আর। তাহলে কারণ কি, আমি এখানে দেখতে পাচ্ছি এক্ষেত্রে আর যখন ক্যাপিটাল আর যখন লেস দেন এন আর হচ্ছে, তখন একটা সেল ইউজ করলেও যে কারেন্ট পাচ্ছি, সেখানে আমি এন সংখ্যক সেল ইউজ করলেও একই কারেন্ট পাচ্ছি। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এরপরে আমরা নেক্সট যেটা পড়বো সেটা ধরো এখানে এন সংখ্যক যে সেল সেগুলি কানেকশন আছে কিভাবে, এইভাবে কানেকশন আছে। ওকে, এবার ধরো এন সংখ্যক সেল আছে, তাদের মধ্যে এক্স সংখ্যক সেল তাদের অভিমুখ যদি চেঞ্জ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কারেন্টের মানটা কি হবে এবার সেটা দেখব। কি বললাম, ধরো এন সংখ্যক সদৃশ্য কোষ আছে, তার মধ্যে এক্স সংখ্যক কোষকে উল্টে দেওয়া হলো, তাহলে প্রবাহ মাত্রা কত হবে? যেখানে যে প্রত্যেকটা যে কোষ তাদের অভ্যন্তরীণ রোধ তার মান বলা আছে স্মল আর। তাহলে দেখো এক্স সংখ্যক কোষকে উল্টে দেওয়া হয়েছে, প্রত্যেকের যদি তড়িৎচালক বলের মান ই হয়, তাহলে এক্স সংখ্যক কোষের মোট তড়িৎচালক বলের মান কত হবে? এক্স ইন্টু ই হবে, কারণ এক্স সংখ্যক ই আছে, তাহলে এক্স ইন্টু ই হবে মোট তড়িৎচালক বল। এক্স সংখ্যক যে কোষ আছে তাদের মোট তড়িৎচালক বল এক্স ই, কিন্তু বলা আছে কি এক্স সংখ্যক কোষকে উল্টে দেওয়া হলো, তাহলে তড়িৎচালক বল কত দাঁড়াবে এবার? মাইনাস এক্স ই দাঁড়াবে। তাহলে আমি কি লিখবো, এক্স সংখ্যক কোষের মোট তড়িৎচালক বল হবে মাইনাস এক্স ই। ওকে, তাহলে এবার আর কত সংখ্যক পড়ে থাকলো যারা সোজাভাবে কানেক্টেড আছে, সোজাভাবে আছে, তাহলে এক্স সংখ্যক চলে গেল এন এর মধ্যে, তাহলে পড়ে থাকলো কত এন মাইনাস এক্স সংখ্যক। এন মাইনাস এক্স সংখ্যক কোষের মোট তড়িৎচালক বল এবার তাহলে কত হবে? এন মাইনাস এক্স ইন্টু ই, যেহেতু প্রত্যেকের তড়িৎচালক বল স্মল ই বলেছি, এন মাইনাস এক্স ইন্টু ই। তাহলে টোটাল মানে এন সংখ্যক কোষের মোট তড়িৎচালক বল তাহলে কত দাঁড়াবে? তাহলে হচ্ছে মোট তড়িৎচালক বল এটা প্লাস এইটা হবে, মানে কি এটা প্লাস এটা, মানে এটা প্লাস এটা, মানে প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে। তাহলে আমি একবারে বসিয়ে দিচ্ছি এন মাইনাস এক্স ইন্টু ই প্লাস ব্র্যাকেটে মাইনাস এক্স, মানে প্লাসে মাইনাসে মাইনাস করে এক্সি। তাহলে দেখো কি পাচ্ছি, এন ই মাইনাস এক্সি মাইনাস এক্সি, তাহলে হয়ে যাচ্ছে ই কমন নেই, তাহলে এন মাইনাস দেখো টু এক্স ইন্টু ই, এটা হলো মোট তড়িৎচালক বল। আর আমার এবার আমাকে কি আই মানে কি ই বাই আর, তাহলে আমাকে দেখতে হবে কি এন সংখ্যক কোষের মোট রোধের মান কত, সেটা অভ্যন্তরীণ রোধের মান কত সেটা জানতে হবে। তাহলে যে প্রত্যেকটার যদি অভ্যন্তরীণ রোধ স্মল আর হয়, তাহলে এন সংখ্যকের মোট অভ্যন্তরীণ রোধ কত হবে? এন আর। তাহলে হচ্ছে কোথায় লিখি, এখানে লিখি, এই ধরো এই উপরে এন সংখ্যক কোষের মোট কি অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ কত দাঁড়াবে? এন ইন্টু আর। ওকে, তাহলে আই কত হবে? এন মাইনাস টু এক্স ইন্টু ই বাই এন আর। তাহলে এটা হয়ে গেল আনসার, হয়ে গেল এটা এন মাইনাস টু এক্স ইন্টু ই বাই এন আর। আর যদি বহিঃবর্তনীতে যদি যে রোধ ক্যাপিটাল আর সেটা যদি যুক্ত থাকে, তাহলে এখানে কি হবে? একটা প্লাস ক্যাপিটাল আর অ্যাড হবে। ওকে,
তাহলে আমি n সংখ্যক যে সদৃশ কোষ আছে x সংখ্যক কোষকে উল্টে দেওয়া হলো, সেক্ষেত্রে প্রবাহ মাত্রার মান কত পেয়ে গেলাম, n-2x × e বাই nr প্লাস r। ওকে, তাহলে এই গেল শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এসব বিভিন্ন জিনিসগুলো। এবার আমরা তাহলে চলো পড়ি সমান্তরাল সমবায়। কোষের কি সমান্তরাল সমবায়। এবার তাহলে আমরা পড়ব কোষের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ে এই সেল কিভাবে যুক্ত থাকে তোমরা জানো, তোমরা পড়ে এসছো রোধের সমবায়ের ক্ষেত্রে বা ধারকের সমবায়ের ক্ষেত্রে। যাদের এই যে সেলগুলি, ধরো তিনটে সেল আছে, এই প্রত্যেকটা সেলের যে পজিটিভ যে টার্মিনালটা আছে তারা একটা পয়েন্টে যুক্ত, আর নেগেটিভ যে টার্মিনালগুলি আছে তারা আর একটা পয়েন্টে যুক্ত। এই হচ্ছে কমন পয়েন্ট। আর বহির্বর্তনকে কার সাথে যুক্ত আছে, একটা রোধ, তুল্য রোধ হচ্ছে বহির্বর্তনী যে তুল্য রোধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, আর এবার কি এদের প্রত্যেকে কি আছে, একটা অভ্যন্তরীণ রোধ আছে, এই হচ্ছে এদের প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ। আর এদের পরিচালক বল E1 E2 E3 R1 R2 R3। ওকে, আর এরা কমন পয়েন্ট, একটা কমন পয়েন্টে এরা যুক্ত আছে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি যে বিভব প্রভেদ কি হয় প্রত্যেকটা সেলের জন্য। এখানে কি দেখতে পাচ্ছি, বিভব প্রভেদের যে মান সেটা সমান, সেটা ধরে নিলাম v। বিভব প্রভেদ যেটা সেটা ধরে নিলাম v। ওকে, আর কারেন্ট কি হয় আমরা জানি, কারেন্ট তার সামনে যদি বিভিন্ন রকম পথ পায় তাহলে সেক্ষেত্রে কারেন্টে কি হবে, ব্রাঞ্চ হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এই সেল থেকে ধরো কারেন্ট আসছে I1, এটা থেকে আসছে I2, এই থেকে আসছে I3 দিয়ে, তাহলে I1 প্লাস I2 প্লাস I3 মিলে তৈরি করলো কারেন্ট I। এই কারেন্ট যাচ্ছে, এসেছে কি, এই যে গেল, আবার এখানে পাথ পেল I1 I2 I3, তিনটেতে আবার ব্রাঞ্চ হয়ে গেল। তাহলে এর মধ্যে এই সেলের মধ্যে কারেন্ট যাচ্ছে কত, I1, এর মধ্যে কারেন্ট আছে কত, I2, আর এর মধ্যে কারেন্ট দেখতে পাচ্ছি কত, I3। তাহলে আমি লিখতে পারি কারেন্ট I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, এটা লিখতে পারি। তাহলে আবার দেখো ওই যে আগের সূত্রটা V ইকুয়াল টু E মাইনাস IR, ওই সূত্রটাকে আবার কাজে লাগাবো। তাহলে এক্ষেত্রে V দেখো, V কি বললাম, প্রত্যেকটা ক্ষেত্রে একই, প্রত্যেকটা সেলের ক্ষেত্রে একই। তাহলে V ইকুয়াল টু, এইটার জন্য আমি লিখতে পারি, এই সেলটার জন্য V ইকুয়াল টু E1 মাইনাস I1 ইন্টু R1, এই প্রথম সেলের ক্ষেত্রে এটা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো I1 বের করতে পারবো। I1 কত হচ্ছে, V মাইনাস E1 V মাইনাস না E1 মাইনাস V, দেখো লিখতে পারছি, এটা মাইনাস E1 ইকুয়াল টু V মাইনাস E1, এটা লিখতে পারি। তাহলে I1 আর ইকুয়াল টু কি, E1 মাইনাস V। তাহলে I1 কত দাঁড়াচ্ছে, E1 মাইনাস V বাই, সরি এটা R1, তাহলে I1 পেয়ে যাচ্ছি কত, E1 মাইনাস V বাই R1। তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার মান পেয়ে যাচ্ছি এইটা। I2 কি লিখতে পারি একই রকম ভাবে, E2 মাইনাস V বাই R2, এটা লিখতে পারি। I3 কত লিখতে পারি,
E3 মাইনাস ভি বাই R3। এটা আমরা লিখতে পারি। এবার তাহলে I1 পাচ্ছি, I2 পাচ্ছি, I3 পাচ্ছি, এই মানগুলোকে এখানে বসিয়ে দাও। এখানে বসালে দেখো কি পাচ্ছি, বসালে E1 মাইনাস ভি বাই R1 প্লাস E2 মাইনাস ভি বাই R2 প্লাস E3 মাইনাস ভি বাই R3 এই পাচ্ছি। এবার প্রত্যেকটাকে সেপারেটলি লেখো, ভেঙে লেখো। মানে আমি কিভাবে লিখছি দেখো, E1 বাই R1 মাইনাস ভি বাই R1 এভাবে লিখছি, প্লাস E2 বাই R2 মাইনাস ভি বাই R2 প্লাস E3 বাই R3 মাইনাস ভি বাই R3 এভাবে ভেঙে ভেঙে লিখলাম। ওকে, এই পর্যন্ত দেখা যাচ্ছে, নিচে এই পোর্শনটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে এবার আর তো দেখা যাচ্ছে না, তাহলে উপরে লিখি। তাহলে এটা কিভাবে আসলো বুঝতে পেরেছো? v ইকুয়াল টু ই মাইনাস আই আর, এই পোর্শনটা আগে টুকে নাও, তারপরে তাহলে এই পোর্শনটা মুছে দেবো। তাহলে মুছে দিচ্ছি। এবার তাকিয়ে দেখো, এইগুলো এক জায়গায় করি, E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3 এগুলোকে এক জায়গায় লিখি, আর বাকি এই টার্মগুলোকে আর এক জায়গায় লিখি। ওকে, তাহলে I ইকুয়াল টু পাচ্ছি কত, E1 বাই R1 প্লাস E2 বাই, দেখো সবগুলোকে প্লাস আছে, R2 প্লাস E3 বাই R3 মাইনাস, প্রত্যেকটা মাইনাস আছে, মাইনাস যদি কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কি দাঁড়াচ্ছে, আবার দেখ তাকিয়ে দেখো এখানে ভি কমন যাচ্ছে, প্রত্যেকের মাথায় কি আছে, ভি বাই R1, ভি বাই R2, ভি বাই R3, তাহলে ভি কমন যাচ্ছে। তাহলে আমি একবার লিখতে পারি ভিতরে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 ইন্টু কি থাকছে এখানে লিখি, ভি কমন নিয়ে নিলাম একবার। ওকে, মাইনাস ভি ইন্টু এইটা থাকছে। ক্লিয়ার? তাহলে এবার আমি আগের মতো এবার যে কম্পেয়ার করেছিলাম এখানেও সে কম্পেয়ার করব। তাহলে আই এর জায়গাতে ওই যে ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর, এখানে দেখো আই কত পাচ্ছি, ই মাইনাস ভি বাই আর, এটা পাচ্ছি, এটার সাথে কম্পেয়ার করব। মানে আমি কি লিখতে পারি, আই এর জায়গায় আমি কি লিখতে পারি দেখো, আই এর জায়গায় লিখতে পারি ই বাই আর মাইনাস ভি বাই আর লিখতে পারি, লিখতে পারি তো, ই বাই আর মাইনাস ভি বাই আর। এবার এইটাকে ওখানে বসে কম্পেয়ার করি, ই বাই আর মাইনাস ভি বাই আর। ওকে, তাহলে এবার এটার সাথে ওইদিকে কম্পেয়ার করো। তাহলে ই বাই আর কত পাচ্ছি, এই পোর্শনটা ই বাই আর কত পাচ্ছি, E1 by R1 plus E2 by R2 plus E3 by R3 কম্পেয়ার করে এটা পাচ্ছি। আর এবার মাইনাসের ওই দিকটা কম্পেয়ার করো, দেখো ভি কি সেম, ভি থাকছে না, তাহলে 1 বাই আর কত দাঁড়াচ্ছে, 1 বাই আর দাঁড়িয়ে যাচ্ছে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো এখানে 1 বাই আর পাচ্ছি, এখানে 1 বাই আর একটা টার্ম আছে, এখানে দেখো ই যদি আমি শুধু বলি তাহলে আমি কি পাচ্ছি, ই বাই R1 প্লাস ই বাই R2 প্লাস E1 E2 E3 বাই R3 ইন্টু কি পাচ্ছি, এই যে আটটাকে এদিকে নিয়ে গিয়ে গুণ করছি, এইটা পাচ্ছি। দেখো ই ইকুয়াল টু পাচ্ছি কত, এইটা পাচ্ছি, দেখো বুঝতে পারছি কিনা, ক্লিয়ার? কম্পেয়ার করলাম, কিছুই না, এদিকের সাথে এদিকে কম্পেয়ার করলাম, ই বাই আর ইকুয়াল টু পেয়ে গেলাম E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3।
এবার কি করলাম, এই আর দিয়ে আরটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে ইন্টু আর হয়ে গেল। আর এদিকে ভি বাই আর এর সাথে এইদিকে এটা এই পোর্শনটা কম্পেয়ার করে পেয়ে গেলাম কত, 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তাহলে দেখো এইটা থেকে আমি আর কত পাবো, এইটা থেকে আর কত পাচ্ছি দেখো তো, এই যেটা থেকে আর কত পাবো লিখতে পারবো 1/r, মানে 1/r মানে এটা, তাহলে আর মানে আমি কত লিখতে পারবো 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এটা লিখতে পারছি। এবার এই আর এর যে মানটা এখানে বসিয়ে দাও, এই যে আর এর যে মানটা পাচ্ছি সেটা নিয়ে গিয়ে বসিয়ে দাও, এই ধরো এটা 1 নাম্বার যদি নাম দিই, 2 কে এবার নিয়ে গিয়ে বসিয়ে দাও 1 এ, তাহলে কি পাবো, তাহলে এই পোর্শনটা আমার মুছতে হবে। তাহলে দেখো ই কত পাচ্ছি, ই পাচ্ছি দেখো E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3। এবার হচ্ছে আর এর মান বসাচ্ছি, আর এর মান কত 1 বাই এটা, তাহলে এটাকে একেবারে নিচে লিখতে পারি 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এটা লিখতে পারি ই, এটা ই লিখতে পাচ্ছি। তাহলে আমি যদি তিনটে সেলের কথা বলি তার ক্ষেত্রে তড়িৎ চালক বল পেয়ে যাচ্ছি 1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 বাই 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আর যে রোধ যেটা পেয়ে যাচ্ছি কত 1/R ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কত 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। কিন্তু আমি যদি টোটাল বর্তনীর, এটা হচ্ছে কি এর যে অভ্যন্তরীণ রোধ তার যে ইকুইভ্যালেন্ট সেটা পেলাম, আর যদি আমি টোটাল বর্তনীর যে তুল্য রোধ তার কথা যদি বলি তাহলে আমার এখানে কি হবে, একটা প্লাস আর অ্যাড হবে, তাই তো। তাহলে এবার আমার এখানে হয়ে যাবে তুল্য রোধ প্লাস আর অ্যাড হয়ে গেল, এটা কার জন্য, এটা হয়ে গেল বর্তনীর মোট রোধ হয়ে গেল। এবার কত ক্যাপিটাল আর একটা আমি যোগ করে দিলাম, আর ইকুয়াল টু এটা বা এটা প্লাস ক্যাপিটাল আর। ওকে, এবার তো ক্লিয়ার। এবার যেটা করব একই রকম ভাবে এখানে তিনটে ছিল, এবার যদি n সংখ্যক থাকে তাহলে সূত্রটা কি হবে V1/R1 এই করে করে প্লাস n সংখ্যকের জন্য। ওকে, এবার যদি এখানেই বসিয়ে দিচ্ছি, বোর্ডে এমনি কম জায়গা, এখানেই বসিয়ে দিচ্ছি, তাহলে প্লাস ডট 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 কি হবে En/Rn হয়ে যাবে। এবার আর এটা কি কত দাঁড়াবে প্লাস 1/Rn, এই হবে সূত্রটা। এবার ক্লিয়ার, এই হয়ে গেল সূত্র। একই রকম ভাবে আর এর জন্য কি হয়ে যাবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 এই করে করে প্লাস 1/Rn পর্যন্ত যাবে প্লাস ক্যাপিটাল আর। ওকে, তাহলে এবার n সংখ্যক যদি সদৃশ্য কোষ থাকে তাহলে n সংখ্যক সদৃশ্য কোষ, ওকে, যাদের প্রত্যেকের তড়িৎচালক বল হচ্ছে E আর যাদের অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল r, তাহলে E আর হচ্ছে স্মল r। তাহলে দেখো এখানে E যে ইকুইভ্যালেন্ট, যদি এটাকে যদি ইকুইভ্যালেন্ট বলি, আর বর্তনীর মোট রোধ, সরি এটা স্মল r না, আমি এটাকে বলছিলাম R1। ওকে, তাহলে এটা ধরো E ইকুইভ্যালেন্ট, তখন সেটা কত দাঁড়াবে, এখানে দেখো টোটাল কতগুলো E/R পাবো, টোটাল উপরে E/R কতগুলো পাবো n সংখ্যক, তাহলে n ইন্টু E/R, n ইন্টু E/R পাচ্ছি, আর নিচে কি পাচ্ছি টোটাল কতগুলো 1/R পাচ্ছি n সংখ্যক, তাহলে পেয়ে যাবো কত n/R। তাহলে আমি এখানে লিখবো কত, নিচে লিখবো n/R। এবার তাকে দেখো উপরে n/R নিচে n/R,
উপরে n বাই আর, নিচে n বাই আর, কেটে গেল, পড়ে থাকলো কি ই। তাহলে তাকিয়ে দেখো, আমার যদি n সংখ্যক সদৃশ্য কোষ যদি থাকে, তাহলে একটি সেল বা একটি কোষের যে তড়িৎচালক বল, মোট বর্তনীর মানে যে তুল্য যে তড়িৎচালক বল, সেটা একই হচ্ছে, ই পাচ্ছি। একটি তড়িৎচালক বল যা, তুল্য তড়িৎচালক বলও সে আমি ই পাচ্ছি, মানে একই পাচ্ছি। যেখানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়েছিল, পরপর সেগুলি যোগ হয়েছিল। যদি n সংখ্যক ছিল তাহলে তড়িৎচালক বল হয়েছিল n ইন্টু ই, কিন্তু এখানে ই দাঁড়িয়ে গেল। আর বর্তনীর মোট রোধ R1 কত দাঁড়াবে, বর্তনীর মোট রোধ, টোটাল যে বর্তনীর যে মোট রোধ, সেটা কত দাঁড়াচ্ছে 1 বাই, কতগুলো 1 বাই আর হচ্ছে, n সংখ্যক। এইভাবে এটা ধরো ডট 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 1 বাই আর n পর্যন্ত। তাহলে টোটাল কতগুলো 1 বাই আর হচ্ছে, n সংখ্যক। তাহলে আমি কি পাবো, 1 বাই n বাই আর পাবো। এখানে কি পাবো, এখানে কি পাবো, R1 দাঁড়াচ্ছে দেখো 1 বাই n বাই আর প্লাস আর। তাহলে এটা উপরে উঠে কি হবে, r বাই n প্লাস r বাই n প্লাস r, এটা পাচ্ছি। R1 কত দাঁড়াচ্ছে তাহলে, r বাই n প্লাস r, এটা হলো। তাহলে এবার আমাকে কি দেখতে হবে, কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা। I মানে কি, I ইকুয়াল টু আমি কি লিখবো, E বাই R, E ইকুইভ্যালেন্ট বাই R1। E ইকুইভ্যালেন্ট কত এখানে, স্মল e। আর যে তুল্য রোধ, যেটা মোট বর্তনীর মোট যে রোধ, সেটা কত দাঁড়ালো, R বাই n প্লাস R। এবার যদি এটাকে লসাগু করে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে, n উপরে উঠে গেল, লসাগু করলে r প্লাস n r, n e বাই r প্লাস n r, এটা হয়ে গেল I। একটু গিচিবিচি হলো। তাহলে I হয়ে গেল কত, I হয়ে গেল n e বাই r প্লাস n r। ওকে, তাহলে সেটা কিভাবে পেলাম, ই ইকুইভ্যালেন্ট পেয়ে গেলাম, ই আর এর মান পেয়ে গেলাম r বাই n প্লাস r। তাহলে I ইকুয়াল টু এইটা বাই এইটা করার পর আমি পেলাম কত, n e বাই r প্লাস n r। ওকে, এবার সেই আগের মতোই যে বিশেষ ক্ষেত্র কতগুলি করেছিলাম, দুটি, এবার সেটা করব। এখানে তাহলে দেখো, এখানে আইটা একবার লিখে নিই ক্লিয়ার করে, n e বাই n r প্লাস স্মল r, এইটা পাচ্ছি। প্রথম ক্ষেত্রে যদি ধরি n r গ্রেটার গ্রেটার দেন স্মল r, n r গ্রেটার গ্রেটার দেন যদি স্মল r হয়, তাহলে আমি কি লিখতে পারি, I ইকুয়াল টু, তাহলে দেখো এটা বড়, তাহলে এটাকে আমি কি করি, নেগলেক্ট করতে পারি। তাহলে পড়ে থাকছে কি, n e বাই n r, n e বাই n r, এটা পড়ে থাকছে। দেখো উপর নিচে n n কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি e বাই r। দেখো এবার হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে যা পেয়েছিলাম তার উল্টো। এক্ষেত্রে দেখো n r যখন গ্রেটার গ্রেটার দেন r হচ্ছে, তখন আমি I পেয়ে যাচ্ছি e বাই r, মানে n সংখ্যক যদি না হয়ে যদি বর্তনীতে একটা সেল থাকতো, তাহলে সেক্ষেত্রে কারেন্টের যা মান পেতাম, n সংখ্যক সেল যুক্ত হওয়ার ফলে কারেন্টের মান একই থাকছে, কারেন্ট অপরিবর্তিত থাকছে, কারেন্টের কোনো চেঞ্জ নেই। ওকে, আর সেকেন্ড কেসে দেখি যখন r স্মল r গ্রেটার গ্রেটার দেন n r, তাহলে আমি ওখানে কি লিখতে পারবো, এবার এইটা বড়, এইটাকে আমি নেগলেক্ট করতে পারি। তাহলে পড়ে থাকছে কত, n e বাই স্মল r, n e বাই স্মল r।
তাহলে এক্ষেত্রে দেখো একটা সেলের ক্ষেত্রে হচ্ছে আমার কত ই বাই আর, কিন্তু এন সংখ্যক যদি আমি সেল ইউজ করি তাহলে আমার এন গুণ বেড়ে যাচ্ছে কারেন্টের মান। ওকে, তাহলে শ্রেণীতে যা পেয়েছিলাম এক্ষেত্রে তার উল্টো। সরি, এটা ইন ক্যাপিটাল। তাহলে এক্ষেত্রে আমি কি দেখলাম, একটি সেলের পরিবর্তে যদি এন সংখ্যক আমি সেল ইউজ করি, আর সেক্ষেত্রে যদি আর এর মান, যে অভ্যন্তরীণ যে রোধের মান, সেটা যদি গ্রেটার দেন এন আর হয়, তাহলে সেক্ষেত্রে আমার কারেন্টের মানটা এন গুণ বেড়ে যাচ্ছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি কি বললাম, রোধের সমবায় কি সেটি বুঝলাম, রোধের শ্রেণী সমবায় কি, সেক্ষেত্রে কারেন্টের মান কত হচ্ছে, তড়িৎচালক বলের মান কত হচ্ছে, তুল্য রোধের মান কিরকম হচ্ছে সেটা দেখলাম, আর দেখলাম কি কোষের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কারেন্টের মান কি হচ্ছে, আর এই যে স্পেশাল কেস এগুলি দেখলাম। আর আমি দেখলাম কি যে ইকুইভ্যালেন্ট যে তড়িৎচালক বল একটা সেলের যে তড়িৎচালক বল তার সাথে সমান হচ্ছে। ওকে, আরো তোমাদের কিছু আছে, সেটা হচ্ছে সেলের যে মিশ্র সমবায়, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে করাবো, আর কিছু অঙ্ক সলভ করব। ওকে, তাহলে আজ এই পর্যন্ত রাখি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।